আসসালামু আলাইকুম। সবুজ বাংলা সবুজ মাঠ থেকে আমি রুমেল খান। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলন। আলোচনার শুরুতে আমরা প্রথমেই দেখছি বাংলাদেশ এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো। কাল এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্রাজিল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান অধিনায়ক আফিদা খন্দকার। ক্যাবরেরার পদত্যাগ চাওয়া শাহীনকে কমিটি থেকে অব্যাহতি। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ নারী হকিতে বাংলাদেশের জালে জাপানের 11 গোল। ফুটবল উন্নয়নে পারস্পরিক সহযোগিতায় একমত বাংলাদেশ তুরস্ক। জোটার স্মরণে 20 নম্বর জার্সিকে অমর করে রাখল লিভারপুল। কাল দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। চিকিৎসক দেখাতে শ্রীলঙ্কা থেকে লন্ডন যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ সিমন্স। আমাদের কামব্যাক করার সুযোগ আছে বলেছেন বাংলাদেশের ক্রিকেটার তানজিদ তামিম। তো আলোচনা আমরা যে জিনিসটি নিয়ে আজকে মিলন প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে কাল এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশ তাদের শেষ ম্যাচে খেলবে। অপোনেন্ট হচ্ছে তুর্কমেনিস্তান। তো অলরেডি তো আমরা নিশ্চয়ই জানি যে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপের মূল পর্বে বা চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করে ফেলেছে। তা কালকে কি বাংলাদেশের জন্য ম্যাচটা কি স্রেফ আনুষ্ঠানিকতা নাকি তাদের বেশি গোল করার একটা লক্ষ্য থাকবে বা কেমন তাদের ম্যাচের যে স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত বলে আমার মনে হয়? ধন্যবাদ। আপনি একদম গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আসলে স্ট্র্যাটেজিটা পিটার বাটলার ঠিক করবেন। তিনি আসলে আমরা বলতে পারবো না যে কোন ছকে বা কিভাবে খেলাটা পরিচালনা করাবেন বা কিভাবে তিনি তার ফুটবলারদের একাদশ সাজাবেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের যে লক্ষ্যটা নিয়ে মিয়ানমারে যাওয়া সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হয়ে গেছে এবং বাংলাদেশ খুবই লাকি বা বাংলাদেশ ক্যাপাবল। বাংলাদেশ কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা পারে। 2 ম্যাচ শেষেই কিন্তু তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, যেটা তাদের ড্রিম বা তাদের স্বপ্ন ছিল। এখন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের কিন্তু বেশ কিছু ফুটবলার আছে যারা রিজার্ভ বেঞ্চেও ভালো। সেই প্লেয়ারগুলোকে কিন্তু আমরা ওইভাবে পরীক্ষা দিতে বা আমাদের পিটার বাটলার কিন্তু সেভাবে তাদেরকে মাঠে পরীক্ষার মুখোমুখি করেননি। তো আমার কাছে মনে হবে যে ধরেন আপনার যদি ফরওয়ার্ড লাইনের কথাই বলি, আমি বলি আমাদের সাগরিকা। আপনি জানেন সাগরিকা কিন্তু খুবই গতিময় একজন ফরওয়ার্ড এবং সাগরিকার গোলে কিন্তু আপনার কমলাপুরে সাফ আন্ডার-19 বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবং এই সাগরিকা কিন্তু ভুটানে প্রীতি ম্যাচে একদম অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন এবং নেপালে কিন্তু এই সাফে কিন্তু সাগরিকা মাঠে নেমেছিলেন, কিন্তু তিনি কিন্তু ওইভাবে খেলার বা গোলের সুযোগ পাননি। এখন আপনার ফরওয়ার্ড লাইনে ঋতুপর্ণা খুব ভালো করছেন, তহুরা ভালো করছেন, আপনার আরেকজন শামসুন্নাহার জুনিয়র ভালো করছেন, মুনকি আক্তারকে নামানোর পর তিনিও গোল পেয়েছেন। এখন আপনার বাকি থেকে শাহেদ আক্তার রিপা, আপনার বাকি থাকে আকন্ত সুরভি আকন্ত প্রীতি এবং আপনার মোসাম্মদ সাগরিকা, সুলতানাও আছে, উমহেলার কথা আলাদা বলছে। তো আপনার দেখেন যে কোনো দলের যদি পাইপলাইন বা রিজার্ভ বেঞ্চটা শক্ত থাকে আপনার ওই দলটা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো বাটলারের হাতে যে রিজার্ভ বেঞ্চটা আছে সেটাও কিন্তু শক্তিশালী। কালকের ম্যাচে তুর্কমেনিস্তানের মতো দুর্বল দলের এটাই সুযোগ এই রিজার্ভগুলো আসলেই কতটা কোয়ালিটিফুল তাদেরকে দেখে নেয়া, কারণ ভবিষ্যতে কিন্তু বড় মঞ্চে তাদের খেলতে হবে। আপনি এতদিন বয়স ভিত্তিক দলে খেলিয়েছেন, তো আমার মনে হয় যে এই রিজার্ভগুলো কৌশলগুলো বা ট্যাকটিক্সগুলো একটু চেঞ্জ করে হলেও পিটার বাটলার হয়তো ফার্স্ট হাফে কিছু প্লেয়ার খেলালেন এবং সেকেন্ড হাফে হয়তো পুরো রিজার্ভটা খেলাতে পারেন। তো র্যাঙ্কিংয়ের বিচারে তো বাংলাদেশ 128তম অবস্থানে আছে আর তুর্কমেনিস্তান আছে 141তম অবস্থানে। সেক্ষেত্রে তো আমরা নিশ্চয়ই অনেকটা এগিয়ে আছি। তার কাজে কি কালকের ম্যাচে পিটার বাটলার নিশ্চয়ই তার ম্যাচ খেলাতে ট্যাকটিক্সে কিছু পরিবর্তন বা রিজার্ভ বেঞ্চকে ট্রাই করতেই পারেন। হ্যাঁ, ট্যাকটিক্সে ওই জায়গায় পরিবর্তন করবে না যে অ্যাটাকিং লাইনে না গিয়ে ডিফেন্সে খেলাবে, এরকম কিছু না। আপনি রক্ষণাত্মক কোনোভাবে খেলাবে না, কারণ পিটার বাটলার ব্রিটিশ কোচ, ব্রিটিশদের সবসময় অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই লাইনেই তারা আগাইতে থাকে। এবং আমার মনে হয় বাটলারের যতগুলো ম্যাচ আপনি দেখেছেন অল আউট ডিফেন্সে, অল আউট অ্যাটাকে খেলাইছে এবং সেই হিসেবে আপনার যেসব ফুটবলার হাতে আছে তাদেরকেও ওইভাবেই ব্যবহার করবে। এবং আমার মনে হয় কি শুধু ফরওয়ার্ড লাইন না, ডিফেন্স এবং মিডফিল্ডের সব জায়গায় তার যে ফুটবলারগুলো নিয়ে গেছেন
তাদেরকে একটু একটু করে হলেও পরখ করবেন, এবং তিনি দেখতে চান আসলে কোন ফুটবলারটা আন্তর্জাতিক মঞ্চে কতটা ক্যাপাবল বা কতটা যোগ্য। তিনি এতদিন যে ট্রেনিং করিয়েছেন সেই ট্রেনিংটা তিনি মাঠে বসে দেখতে চান। এটাই হওয়া উচিত, বা আমার মনে হয় এরকমই কিছু করবে কালকে। তো অস্ট্রেলিয়া অনুষ্ঠিত 226 সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যে বাংলাদেশ 12টি দলের অন্যতম একটি দল, তো সেখানে কিন্তু বাংলাদেশের কিন্তু সম্ভাবনা একটা তৈরি হয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই করার। অবশ্যই বিভিন্ন সমীকরণ বাংলাদেশ যদি সেমিফাইনালে বা কোয়ার্টার ফাইনালে উঠতে পারে, কোয়ার্টার ফাইনাল হ্যাঁ উঠতে পারে, তাহলে একটা চান্স আছে। তো সেইটার আলোকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন আফিদা খন্দকার বলেছেন যে তিনি তার দলকে ব্রাজিল বিশ্বকাপে দেখতে চান। তার এই লক্ষ্যটা কি আপনি কোন চোখে দেখছেন? উনি আফিদা খন্দকার বাংলাদেশ অধিনায়ক যে কথাগুলো বলেছেন বা যে স্বপ্নটা দেখেছেন, এটা আসলে আফিদার স্বপ্ন না, এটা কিন্তু পুরো বাংলাদেশের স্বপ্ন। আপনি যদি বলেন যে বিশ্বকাপের সময়, ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশ কিন্তু ছেয়ে যায় আর্জেন্টিনার পতাকায়, ব্রাজিলের পতাকায়, জার্মানির পতাকায়, কিন্তু একটা বাংলাদেশি হয়ে আমরা বাংলাদেশের পতাকা কেন উড়াতে পারবো না? সেটা হোক নারী ফুটবল, হোক পুরুষ ফুটবল। কিন্তু পুরুষ ফুটবল যেহেতু আমাদের রিয়েলিটি বলে যে আমরা ওই পর্যন্ত যেতে পারবো না, কিন্তু আমাদের নারী ফুটবলে কিন্তু সেই সুযোগটা আমাদের সামনে মেয়েরা করে দিয়েছে। আর মাত্র বেশি না, 3টা ম্যাচ জিততে হবে। আমি 3টা ম্যাচ কেন বলছি আপনাকে একটু বুঝিয়ে বলি, দর্শকদেরও বুঝিয়ে বলি। এই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বটা হবে আগামী বছর অস্ট্রেলিয়াতে মার্চ মাসে। ওই সময় কিন্তু এশিয়ার সেরা 12টা দল খেলবে, আর সেখানে কিন্তু বাংলাদেশকে মনে করেন যে 3টা ম্যাচ জিততে পারলে বাংলাদেশ কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলবে। আর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা 6টা দল সরাসরি খেলবে বিশ্বকাপে। ক্যান ইউ ইমাজিন যে মাত্র 3টা ম্যাচ থেকে দূরে আছে বাংলাদেশ বিশ্বকাপে, এবং ওইখানে যদি কোনোভাবে 6টা দলের ভিতরে নাও থাকতে পারে বাংলাদেশ, তারপরেও আরও 2টা ম্যাচ তারা হাতে পাচ্ছে। কিভাবে পাচ্ছে? আপনার যে আন্তঃমহাদেশীয় যে প্লে অফটা, ওইখানেও কিন্তু 2টা ম্যাচ তারা পাবে। তার মানে আপনি অষ্টম যদি হতে পারেন তাহলে আপনি বিশ্বকাপের মঞ্চেও যেতে পারেন, এমনকি আপনি লস অ্যাঞ্জেলসে যে অলিম্পিকটা হবে সেই অলিম্পিকেও আপনি সরাসরি খেলতে পারবেন। মানে বাংলাদেশের সামনে এখন একেবারে সম্ভাবনার এমন একটা দুয়ার খুলে গেছে যে সেই স্বপ্নটা আফিদা খন্দকারের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, এবং সারা বাংলাদেশের মানুষ কে জানে হয়তো ছেলেদের চেয়ে মেয়েদের ফুটবল বিশ্বকাপে হয়তো সবার আগে দেখতে পারবে বাংলাদেশ। আমরা সেটা কামনা করি। আর একটা প্রসঙ্গ নিয়ে কথা বলি, বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের হেড কোচ হাবিয়ার কাবরেরার পদত্যাগ চেয়ে বাফুফের নির্বাহী কমিটির সাখাওয়াত হোসেন শাহিন গত কয়েকদিন আগে কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেছিলেন তিনি কাবরেরার পদত্যাগ চান। তখন এটি নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং আশঙ্কা করা হয়েছিল যে শাহিনকে হয়তো তার বিরুদ্ধে হয়তো বাফুফের কমিটি হয়তো কোনো একটা অ্যাকশনে যাবে। তো সেই অ্যাকশন কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি থেকে কিন্তু শাহিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে শাহিনের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখেন, একটা বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু সত্য কথা যিনি বলবেন তিনি কিন্তু আসলে আপনার যথাযোগ্য জায়গায় আপনি থাকবেন না, এটা কিন্তু নিয়মের কথা। এখন কাবরেরা যেভাবে বাংলাদেশ দলের ধরেন ম্যাচগুলো পরিচালনা করছে তাতে কিন্তু কেউই খুশি না। একজন সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের ম্যাচটা রেজাল্ট কি হওয়া উচিত ছিল, যে একদম ফুটবল বোঝে না, একদম রিক্সাওয়ালা থেকে চায়ের দোকানদার, যে ফুটবলের ওই জ্ঞানটা নাই, সেও কিন্তু আশা করেছিল সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ জিতবে। অথচ কাবরেরার মতো একজন কোচ, যিনি স্প্যানিশ ফুটবলের একজন কোচ বা ইউরোপিয়ান ধাঁচে একজন কোচ, তিনি কিন্তু এটা বুঝতে পারেননি বা তিনি ধরতে পারেননি, বা হয়তো তিনি, আমার মনে হয় যে বিষয়গুলোকে তিনি ওইভাবে হালকাভাবে নিয়েছেন। সো তার কথাগুলো সাখাওয়াত হোসেন শাহিন, যিনি বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য, যিনি ন্যাশনাল টিমস কমিটির সদস্য, তিনি কিন্তু সত্যি কথা বলেছেন। এবং বাংলাদেশের ওই দিন কিন্তু 14ই জুন যে সংবাদ সম্মেলন হলো, ওইখানে কিন্তু তিনি নিজের কথাগুলো আসলে বলেছেন এইভাবেই যে আমার সারা বাংলাদেশের মানুষের গণদাবি, সেটাই আমি প্রকাশ করেছি। কথা কিন্তু সত্য, কারণ কাবরেরা যেভাবে খেলিয়েছেন দলকে সিঙ্গাপুরের বিপক্ষে, আপনিও মাঠে ছিলেন, আমিও ছিলাম, আমি কিন্তু দেখেছি যে আগের ম্যাচেই কিন্তু ভুটানের সঙ্গে দুর্দান্ত ফুটবল খেলেছে বাংলাদেশ। আর ফুটবলে একটা জিনিস, একটা শব্দ আপনি জানেন, মোমেন্টাম একটা শব্দ আছে, ওই মোমেন্টামটা কিন্তু ধরা উচিত ছিল। আমার জাম্প্যাক্ট গ্যালারি, আমার গ্যালারি উপচে পড়ছে দর্শক, আমার হচ্ছে গিয়ে পুরো বাংলাদেশ হাইপ
উঠে আসে যে সিঙ্গাপুরকে হারাতে হবে। এর সঙ্গে বাংলাদেশে হামজা চৌধুরী দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন, তার সঙ্গে ছিলেন জামাল ভুঁইয়া, তাকে আপনি সিঙ্গাপুর ম্যাচে বসিয়ে দিলেন। আপনার সোহেল রানা যতই ন্যাশনাল টিমে গোল পাক বা না পাক, আপনার কিন্তু ভুটানের বিপক্ষে লং রেঞ্জে অসাধারণ একটা গোল করেছেন, এটাকে আপনার মানতেই হবে। আপনি ওই ফর্মে থাকা, পিক ফর্মে থাকা ফুটবলারকে বসিয়ে দিলেন। এরপরে আপনার রাকিব হোসেন যে পজিশনে খেলে তাকে উইং থেকে সরিয়ে আপনি সেন্ট্রাল ব্যাকে নিয়ে আসলেন। মানে এরপরে আপনি যখন দলের ফুটবলারগুলো পরিবর্তন করছিলেন তখনও অনেক সময় কিন্তু আপনি কালক্ষেপণ করেছেন। মানে মোট কথা আপনার ম্যাচে আপনি একজন কোচ হিসেবে পুরোটা নিয়ন্ত্রণ নিতে পারেননি। আমার কাছে মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অথবা কানাডিয়ান লিগে খেলা অথবা ইতালিয়ান লিগে খেলা শামিদ সোম, ফাহমিদুল ইসলাম, এদের মতো যে কোয়ালিটি ফুটবলার, এই ফুটবলারদেরকে হ্যান্ডেল করার মতো ক্যাপাবল আমার মনে হয় কাবরেরার নাই। এবং যে কারণে সত্য কথাটা বাফুফের ন্যাশনাল কমিটি থেকে, ন্যাশনাল টিমস কমিটির সদস্য বলে ফেলেছেন, কিন্তু একটা জায়গায় ফুটবল ফেডারেশন বলতে পারে যে হ্যাঁ, আপনি যে জায়গায় যে চেয়ারে বসে আছেন এই চেয়ারে থেকে আপনি এই কথা বলতে পারেন না, কারণ আপনার সঙ্গে চুক্তি আছে, ফিফার যে ল বলে সেটাতে আপনি এখন যদি আপনি ফুটবল ফেডারেশনের কোড অফ কন্ডাক্ট ভাঙছেন, এইখানে আপনি এই সাধারণ মানুষের মতো কথা বলতে পারেন না। এই জায়গায় হয়তো বাফুফের সভাপতি যিনি তাবি দেওয়াল, তিনি তার ন্যাশনাল টিমস কমিটি থেকে তাকে সরিয়ে দিয়েছেন। কিন্তু কাজটা আমার কাছে মনে হয়েছে মোটেও যুক্তিযুক্ত হয়নি, কারণ সত্য কথা বলার মতো লোকও আপনার থাকতে হবে, কারণ আপনারা স্টেক হোল্ডার, আপনারা ফুটবল ফেডারেশনের উন্নতি চান, আপনারা ফুটবলের উন্নতি চান। আপনারা একজন লোকের কথা আপনি যদি মিটিংয়ে না নিতে পারেন, আপনি সমালোচনা যদি না নিতে পারেন, তাহলে তো ফুটবলটা উন্নতি হবে না, একটা জায়গায় থমকে থাকবে, আটকে থাকবে, তাই না? ওই জায়গা থেকে আমি মনে করি শাহিনের এই জায়গাটা বা জাজমেন্টটা ঠিক ছিল এবং শাহিনের এই শাস্তিটা আসলে প্রাপ্য ছিল না, আমার ধারণা এটা আর কি। আচ্ছা, আমরা এবার বাংলা লঙ্কা ওয়ানডে সিরিজ প্রসঙ্গে আসি। প্রথম ওয়ানডেতে তো খুব বাজেভাবে বাংলাদেশ হেরে গেছে। তো কাল সেকেন্ড ওয়ানডে ম্যাচ, এই সেকেন্ড ওয়ানডের আগে আবার বাংলাদেশ দলের যে কোচ সিমন্স, তিনি আবার চিকিৎসক দেখাতে লন্ডন যাচ্ছেন। আর এদিকে তানজিদ তামিম, বাংলাদেশ দলের একজন অপরিহার্য সদস্য, তিনি বলেছেন আমাদের কামব্যাক করার একটা চান্স আছে। আপনার কাছে কি মনে হয়, এই পর্যন্ত টেস্টে বাংলাদেশ তো যাচ্ছেভাবে হেরেছেন, ওয়ানডেতে প্রথম ওয়ানডে তো বাজেভাবে হেরেছে, সেকেন্ড ওয়ানডেতে আসলে কামব্যাক করার সুযোগ কতটা আপনি মনে করেন যে আসলে বাংলাদেশের কামব্যাক করার সুযোগ আছে কিনা? দেখেন, বাংলাদেশের অবশ্যই কামব্যাক করার একটা সুযোগ থাকতো, কিন্তু বাংলাদেশের এবারের যে দল নির্বাচন, সেই দল নির্বাচনটাই একেবারে হযবরল। আপনার ওপেনার নিয়ে গেছেন 5 জন। আপনি চিন্তা করেন, আপনার মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যান নাই, আপনার লোয়ার অর্ডারে আসলে সবসময় কিন্তু ভরসা দিতে পারে না। আপনি এক লিটন দাসকে 4 নম্বরে খেলতে হচ্ছে, আপনার নাজমুল হোসেন শান্ত, সাদমান, আপনি কোন ক্রিকেটারকে আপনি আসলে কোন জায়গায় খেলাবেন? আপনার নির্বাচক, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, তিনি কিন্তু হোমসিকেলে একটা ডিসিশন নিয়ে ফেলেছেন, বা তিনি যেভাবে দল নির্বাচন করেছেন তাতে এই ধরনের ফল হওয়াটা কিন্তু একেবারে প্রত্যাশিত বা অনুমিতই ছিল। তারপরেও আমি বলবো যে বাংলাদেশ একেবারেই খারাপ দল না, বা যতটুকু যেভাবে কলাপস করছে ব্যাটিং, যে 95 রানে 1 উইকেট থেকে আস্তে আস্তে একটা সময় দেখা গেল 8 উইকেট হয়ে গেছে। তো ওই জায়গা থেকে আমি মনে করব যে আগামী ম্যাচটা বাংলাদেশ দেখে খেলবে এবং ব্যাটসম্যানগুলো সবাই তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবে, এবং আমি আশা করব যে সত্যি সত্যি বাংলাদেশ কামব্যাক করবে বা ঘুরে দাঁড়াবে। যে এখানে প্রথম ওয়ানডের একটা মজার একটা ঘটনা বলি, যে তাসকিন আহমেদ বলেছেন তিনি যখন কফি পান করছেন, কফি পান করে এসে দেখেন যে দলের 5 রানে 7 উইকেট নেই। হ্যাঁ, আবার অনেকে বলছেন যে বাংলাদেশের ব্যাটিং এর সময় একটা বিশাল বড় একটা সাপ মাঠের মধ্যে ঢুকে যায়, এই সাপ ঢুকার পরে নাকি বাংলাদেশের ব্যাটিং এ কুফা লাগে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে ঠিক ওরকম কিছু না, সাপ একটা ঢুকেছিল সেটা তো আমরা সবাই দেখেছি ক্যামেরার বদৌলতে, বাট আপনার মূল কথাটা হচ্ছে কনসেন্ট্রেশন করা, এবং ওদের শ্রীলঙ্কার যে বোলিং লাইনটা ছিল খুবই ভালো বোলিং লাইন ছিল। আমার মনে হয় কি ওই আতঙ্কে বা যেভাবে সরাসরি একটার পর একটা উইকেট পড়েছে, একজন ব্যাটসম্যান যদি দায়িত্ব নিয়ে খেলতেন আমার মনে হয় মোটামুটি একটা সন্তোষজনক হলেও বাংলাদেশ একটা ভালো অবস্থানে থাকতে পারতো, এতটা বাজেভাবে বাংলাদেশকে হারতে হতো না। তো আমি মনে করি সেকেন্ড ওয়ানডেতে বাংলাদেশের কামব্যাক করার একটা সুযোগ থাকবে এবং বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমরা সেটাই আশা করি, বাংলাদেশ কালকে ওয়ানডে ম্যাচে যেন ভালো ফলাফল করে। আজকের মতো এখানে আলোচনা সমাপ্তি করছি। সবাইকে আসসালামু আলাইকুম।